তো ওয়েলকাম অ্যান্ড গুড আফটারনুন টু এভরিওয়ান। ঠিক আছে, তো কথা হচ্ছে ভেক্টর চলছে, চলো ভেক্টর পড়ি সিরিজ। আর আশা করি সবাই ভালো আছে। তো ভেক্টরের আগের দিন আমরা যতটুকু শিখেছিলাম তার লাস্টে যেটা ছিল ভেক্টর সংযোগ নিয়ম বিনিময় নিয়ম মেনে চলে। তার আগে যেটা শিখলাম ত্রিভুজ সূত্র, আর সংযোগ নিয়মে বিনিময় নিয়মে আমরা শিখলাম সামান্তরিক সূত্র, রাইট? ঠিক আছে, মানে বিনিময় নিয়মে যেটা শিখেছি ওটা কিন্তু সামান্তরিক সূত্র। ঠিক আছে, সামান্তরিক কিন্তু প্রমাণটা করলাম না, তারপর সামান্তরিক সূত্র। এরপরে আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ভেক্টরের অবস্থান ভেক্টর, ভেক্টরের উপাংশ, ঠিক আছে, আর ভেক্টরের কোসাইন দিক অনুপাত এগুলো। ঠিক আছে, ভালো করে আজকের ক্লাসটা মন দিয়ে একেবারে, ঠিক আছে, ফোকাস। ঠিক আছে, পুরো ভেক্টরের যে ব্যাপার স্যাপারগুলো, বেসিক ব্যাপারগুলো আজকে করিয়ে কিছু কিছু উদাহরণের অঙ্ক আর কিছু কিছু আমি মন থেকে দেবো। আমার কিছু অঙ্ক আছে সেগুলো আমি দেবো। ঠিক আছে, ওই যে অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে সেগুলো দেবো, সেগুলো করবে। ঠিক আছে, মানে বেসিক্যালি অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক সেগুলো করবে, করার পরে দেখবে যে পুরো এগুলোকে গ্রিপে নিয়ে আসবে। এগুলো গ্রিপে নিয়ে আসলে বাকি যে ভেক্টর পুরো যে আপ টু সমতল অবধি যে অঙ্কগুলো আছে হয়ে যাবে। ঠিক আছে, মানে বেসিক জিনিসটা জানা থাকলে সব হয়ে যাবে, চিন্তা নেই। এই হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আজকে প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে অবস্থান ভেক্টর, যেটা আমি শিখব। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। ঠিক আছে, অবস্থান। এবার অবস্থান ভেক্টরের ব্যাপারটা আমি বলে দিই। ধরা যাক আমরা দুটো বিন্দু দিয়ে সরলরেখা তো শিখেছি, দুটো বিন্দু বলা থাকলে কিভাবে সরলরেখার সমীকরণ করব। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে ভেক্টরের ক্ষেত্রেও তার মানে একটা সমীকরণ এরকম আসবে, রাইট? আসবে তো। তাহলে ভেক্টরের ক্ষেত্রেও নিশ্চয়ই একটা বিন্দু থেকে, আমি কি বলেছিলাম, একটা ভেক্টরের একটা স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট তো থাকেই। এটা যদি একটা ভেক্টর হয়, একটা স্টার্টিং পয়েন্ট একটা এন্ডিং পয়েন্ট আছে। এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এটা এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে ভেক্টরটি এখানে যাচ্ছে, তাহলে এটাও একটা, এটার একটা স্থানাঙ্ক থাকবে, এটার একটা স্থানাঙ্ক থাকবে, রাইট? সেখানটায় একটা কি বলবো তোমার সমীকরণ হবে। তাহলে দুটো বিন্দু থেকে তো সমীকরণ আমি কি করে করব? আমি তো এরকম করে বলছিলাম, ধরো এটা এ ভেক্টর, ধরো এটা এই ভেক্টর, তাই ভেক্টর, এরকম করে করছি। তাহলে ওই জিনিসটাকে করার একেবারে বেসিক জিনিস যে কিভাবে জিনিসটাকে লিখতে হয় সেটা বুঝে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে লিখতে হয়, ধরো বইতে একটা ত্রিভুজ সূত্র দিয়ে প্রমাণ আছে, বইতে মানে এসএনদের বইতে আমি ওভাবে করাচ্ছি না, বেসিক ব্যাপারটা জাস্ট বোঝাচ্ছি। ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর যার এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি। এটা এ, এটা বি। ঠিক আছে, এবার ভেক্টরের এটার একটা স্থানাঙ্ক আছে, এটার একটা স্থানাঙ্ক আছে। ঠিক আছে, এটার একটা স্থানাঙ্ক আছে, এটার একটা স্থানাঙ্ক আছে, রাইট? আমি যদি এখন বলি যে এবি ভেক্টরটাকে লেখো, এবি ভেক্টরটাকে লেখো, ঠিক আছে, তাহলে কি হবে? এবি ভেক্টর ইকুয়াল টু সামথিং হবে। এই সামথিংটা কি হবে? সামথিংটা হবে হচ্ছে, মাথায় রেখে দাও, স্থানাঙ্ক দিয়ে যখন করবে স্থানাঙ্কে কি বসবে। ঠিক আছে, আমি তোমায় যেটা বলছি, স্থানাঙ্কে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তিনটে অক্ষ থাকবে। অর্থাৎ আমরা 3D তে কিন্তু সব পড়বো, 3D তে আমাদের এই ভেক্টরগুলো পড়তে হবে, রাইট? তো 3D তে আমরা সব পড়বো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে স্থানাঙ্ক থাকবে হচ্ছে এক্স অক্ষ, জেড অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার স্থানাঙ্কের যে প্রকৃতিগুলো হবে সেখানে কিছু ইউনিট ভেক্টরের ব্যাপার স্যাপার আছে, সেগুলো উপাংশ জায়গাটা শিখব। ঠিক আছে, উপাংশ যখন শিখবো তখন শিখবো। তার আগে আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝো। এবি ভেক্টরটাকে সিম্পল লিখবো, অর্থাৎ এন্ডিং পয়েন্টের স্থানাঙ্ক, অর্থাৎ বি, বি এর স্থানাঙ্ক মাইনাস এ এর স্থানাঙ্ক। বোঝা গেল? বি এর স্থানাঙ্ক মাইনাস এ এর স্থানাঙ্ক, অর্থাৎ যে ভেক্টরটা, ঠিক আছে, দেয়া হবে তার এন্ডিং পয়েন্টের স্থানাঙ্ক মাইনাস স্টার্টিং পয়েন্টের স্থানাঙ্ক, এরকম করে জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, এরকম করে জিনিসটা লিখতে হবে। বুঝতে পারছি যে এটার যে স্থানাঙ্কটা হবে আর এটার যে স্থানাঙ্কটা, আগেই বলে রাখি, এটা স্থানাঙ্ক এমনই হবে আর এটা স্থানাঙ্ক এমনই হবে, বোঝাই যাবে যে এটা ভেক্টরের বিন্দু।
এটা ভেক্টরের বিন্দু, মানে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, এটা স্থানাঙ্ক একটা অবস্থান ভেক্টর, এটা স্থানাঙ্ক একটা অবস্থান ভেক্টর। ঠিক আছে, দুটো অবস্থান ভেক্টরের মাইনাস করলে একটা ভেক্টর। আমি কি বলেছিলাম যে ভেক্টরের যোগ বিয়োগে ভেক্টরের স্কেলার থেকে তো ভেক্টর আসবে না, তাহলে দুটো যখন বিয়োগ হয়ে ভেক্টর আসছে একটা, তার মানে এই দুটো ভেক্টর, এই দুটো অলসো ভেক্টর, তার মানে এটা স্থানাঙ্ক একটা ভেক্টর, এটা একটা স্থানাঙ্ক ভেক্টর। সেই ভেক্টরটাকে কি বলবো, সেটাকে বলবো অবস্থান ভেক্টর। এইগুলো এক একটা অবস্থান, মানে কেন এই বিন্দুটা এখানে অবস্থিত তার যে ভেক্টরটা, আর এই বিন্দুটা এখানে অবস্থিত তার যে ভেক্টরটা, তার অন্তর্ফল হচ্ছে এটা, তার অন্তর্ফল হচ্ছে এটা। ঠিক আছে, অর্থাৎ এন্ডিং এ যেটা থাকবে, এন্ডিং এ মানে এখান থেকে আমি এখানে যাচ্ছি, তীর কোন দিকে, এইদিকে, এন্ডিং এ যেটা থাকবে, অর্থাৎ এবি বলেছে, মানে আমি কি বলেছিলাম রিপ্রেজেন্টটা, প্রথমটা হচ্ছে স্টার্টিং, মানে যেখান থেকে শুরু হচ্ছে, পরেরটা হচ্ছে এন্ডিং, তাহলে এন্ডিং মাইনাস স্টার্টিং হচ্ছে এবি ভেক্টরের সমীকরণ, অর্থাৎ এই ভেক্টরটার সমীকরণ। ঠিক আছে, এই ভেক্টরটার সমীকরণ, রাইট? এটা বুঝি, এটা আশা করি ক্লিয়ার। স্থানাঙ্কে কি বলবো আমি বলছি, শোনো ভালো করে শোনো। ঠিক আছে, তার আগে পুরো প্রসেসটা ফলো করব। ঠিক আছে, এই এরপরে যেটা করব আমি সেটাকে ভালো করে দেখবে, ভালো করে। ঠিক আছে, ভালো করে দেখবে। আচ্ছা, তার আগে যেটা করানোর সেটা হচ্ছে উপাংশ। উপাংশটা বোঝো। উপাংশ, উপাংশ জিনিসটা কি? একটা ভেক্টরকে তুমি, ঠিক আছে, একটা ভেক্টরকে তুমি মানে একটা দিকে সঞ্চালন করছো, সেই ভেক্টরটা অনেক ভাগে ভাগ হতে পারে, অর্থাৎ অনেকগুলো ভেক্টরের সমষ্টির উপর এই ভেক্টরটা থাকতে পারে। কিভাবে? ভালো করে দেখো, এটা আমাদের শেখা অলরেডি। ঠিক আছে, আমি ধরছি একটা এরকম সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, এরকম একটা সমকোণী ত্রিভুজ ধরতেই পারি, না ধরার তো কিছু নেই। ঠিক আছে, না ধরার কিছু আছে, সমকোণী ত্রিভুজ একটা, এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, আমি কি করলাম, এই ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টর। এবার এইটা আমাদের কাছে পরিষ্কার, কারণ আমরা আগের দিন শিখেছি এটা একটা ট্রায়াঙ্গেল ল। ঠিক আছে, এটা ট্রায়াঙ্গেল করেছি, এটা ট্রায়াঙ্গেল ল মেনে চলবে। অর্থাৎ এটা যদি এ হয়, কিভাবে আমরা দেখবো ট্রায়াঙ্গেল ল? অনেক কিছু আছে, ট্রায়াঙ্গেল লর একটা সূত্র আছে বড় সরো, যে যে দুটো একই দিকে থাকলে, ঘড়ির দিকে থাকলে, অপর যে ঘড়ির বিপরীত দিকে থাকবে, মানে দুটো যদি ঘড়ির বিপরীত দিকে থাকে, মানে দুটো একই দিকে হবে, এটা কি হচ্ছে, এটা ঘড়ির বিপরীত দিকে হচ্ছে, তাহলে দুটো ঘড়ির বিপরীত দিকে থাকলে একটা যদি ঘড়ির দিকে থাকে, মানে এইটা কি হচ্ছে, এরকম করে যাচ্ছে না, এইটা এই লাইনটাকে দেখো না, এটা কিভাবে যাচ্ছে, এটাকে যদি আমি রাউন্ড করি, এই জিনিসটাকে, এইটাকে, এই রেখাটাকে কার্ভ করে দাও, এই রেখাটাকে কার্ভ করে দাও, মানে রেখাটা এরকম আছে তো, রেখাটা এরকম করে দাও, তাহলে এটা ঘড়ির দিকে ডিরেকশন, আর এগুলো ঘড়ির বিপরীত দিকে। দুটো ঘড়ির বিপরীত দিকে থাকলে আর একটা ঘড়ির দিকে থাকলে, ঘড়ির দিকেরটা দুটো ঘড়ির বিপরীত দিকে সমষ্টি হয়। ঠিক আছে, একটা খুব বড় সড়ো ভাষা দিয়ে, কমপ্লিকেটেড ভাষা দিয়ে ফিজিক্স সেটা বলে। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে অত ফত জানার দরকার নেই, মানে সেম কথাই বলছে, সেম কথা, সমষ্টি সমানের মানে কি, অর্থাৎ এটাকে যদি তুমি সি ভেক্টর বলো, আমি তো আগের দিন সেটাই বললাম যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। আমি ভুল কিছু বলেছি? আমি কি বলেছিলাম, তুমি এখান থেকে এখানে যাচ্ছ, শুরু হওয়ার পয়েন্টটা সেম থাকবে, যেটা আমি সংযোগ বিনিময় নিয়মে বলেছিলাম যে শুরু হওয়ার পয়েন্টটা সেম থাকবে, শুরু যে করছো যে পয়েন্টটা থেকে যখন প্রমাণ করছো সেম থাকছে, তাহলে এখান থেকে তুমি এখানে যাচ্ছ, এখান থেকে এখানে যাচ্ছ। ঠিক আছে, আলটিমেটলি তুমি এ ভেক্টর পেরোচ্ছ, বি ভেক্টর পেরোচ্ছ, মানে তুমি দুটো ভেক্টর পেরোচ্ছ। তারপরে তুমি আবার ফিরে এলে, ফিরে এসে আবার এ থেকে তুমি সি তে যাচ্ছ, তাহলে আলটিমেটলি তুমি ঘটনা দুটো একই ঘটালে, মানে তুমি এখান থেকে এখানে গেলে আর এখান থেকে এখানে গেলে, একই হলো ব্যাপারটা, ব্যাপারটা তো একই হলো, তাই না? ওই জন্য এই দুটোর যে সমষ্টি হবে, এটা সমষ্টি হবে ভেক্টরে। আবারও বলছি, মাইন্ডে, এটার 8 বা এটার 2 যোগ করলে 10 হয়, আর এইটাকে স্বাভাবিক, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে কখনোই লম্ব লম্ব প্লাস ভূমি ইকুয়াল টু অতিভুজ হয় না, ওটা স্কেলার, ওটা স্কেলার, তুমি যে যোগটা করছো ওটা স্কেলার, সেখানে হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আমি যে যোগটা করছি সেটা হচ্ছে ভেক্টরের যোগ, ভেক্টরের যোগে শুধুমাত্র মান যোগ হয় না, দিকের একটা ফ্যাক্টর থাকে, এখানে মানের সাথে দিকও যোগ হয়। এবার অঙ্কের ভাষা শুনতে কেমন লাগে, দিক যোগ হয়,
ব্যাপারটা, কিন্তু ডিরেকশন এখানে মেনশন করতে হয়। ওই জন্যই তো ভেক্টর, নাহলে তো স্কেলারের কোয়ান্টিটি চলেই আসছিল যেরকম, তো এরকমই আসতো। এখানে শুধু মান যোগ হয় না, দিকও যোগ হয়। আস্তে আস্তে যখন ব্যাপারটা বুঝবে, মানে যখন যত ভিতরে ঢুকবে তখন বুঝবে যে হ্যাঁ মানও যোগ হচ্ছে, দিকও যোগ হচ্ছে। ঠিক আছে, হলো। এবার এইটা তো আমরা জানি। এবার আমরা আরেকটা জিনিস আগের দিন শিখেছিলাম, মনে করে দেখো, যে দুটো ভেক্টর যদি পরস্পরের প্যারালাল হয়, দুটো ভেক্টর পরস্পরের প্যারালাল হলে, প্যারালাল মানে কি, সমান্তরাল, আর ভেক্টর অভিমুখ দুটো যদি একই দিকে হয়, অর্থাৎ ডিরেকশন যদি সেম হয়, তাহলে আর তিনটে জিনিস, প্যারালাল, ডিরেকশন সেম, আর মান সমান, তিনটে জিনিস। এবার এই দুটো জিনিস সেম, প্যারালাল আর ডিরেকশন এক। কেন? ডিরেকশন এক হতে গেলে প্যারালাল হতেই হবে, ডিরেকশন এক হতে গেলে প্যারালাল হতেই হবে। কিন্তু প্যারালাল হলে ডিরেকশন এক নাও হতে পারে, বিপরীত সত্য নয়। ভালো করে, এইটা সাথে এইটা প্যারালাল হতেই হবে, এইটা যদি ডিরেকশন সেম করতে হয় এর প্যারালাল হতেই হবে, রাইট? কিন্তু এটার সবগুলো প্যারালালই এটার সঙ্গে সেম হবে না, অর্থাৎ এটার সঙ্গে এটা প্যারালাল, কিন্তু এর ডিরেকশনটা উল্টো দিকেও হতে পারে, অর্থাৎ নেগেটিভ ভেক্টর, যেটা আমরা ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর পড়েছিলাম, সেটা এটা। ঠিক আছে, তার মানে কি, আমি প্যারালালটার উপর জোর না দিয়ে বলবো দিক আর মান সমান হতে হবে, অর্থাৎ ডিরেকশন এন্ড ভ্যালু have to be same. ওকে, ডিরেকশন এন্ড ভ্যালু have to be same। ঠিক আছে, তাহলে এইটার প্যারালালে আমি এখানে একটা ভেক্টর কল্পনা করতে পারি না? পারি তো। আমি লিখতেই পারি, ও আর একটু বড় হবে। ঠিক আছে, আমি লিখতেই পারি জিনিসটা, আমি জিনিসটা লিখতে পারি, এইটাই হচ্ছে এটা, এই বি ভেক্টরটাই এটা, ইকুয়াল ভেক্টর, রাইট? তাহলে আমি এটা মুছি, এটা যদি আমি মুছি, আমি যদি এইটা বলি একইভাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, এটাও প্রমাণিত হয়। কেন প্রমাণিত হবে না? তুমি তো বলছো এই ভেক্টর সেম, তাহলে এটা এখানে থাকুক এখানে থাকুক একই হলো। আমরা তো প্রমাণ করেছি না, আমরা তো তখনই বলেছি যে এই ভেক্টর সেম। কেন? ভেক্টরের সব প্রথম শর্তটা থেকে ভাবো, তো এখানে কোনো বিন্দু হবে না। প্রথম শর্তটা থেকে ভাবো, ভেক্টরে কি বলেছিল, ভেক্টরের সংজ্ঞা কি বলে, যার মান ও দিক আছে, রাইট? ইকুয়াল ভেক্টরের সংজ্ঞায় কি বলেছিল, যার দিক ও মান সমান, দিক ও মান সমান, অর্থাৎ দিকটা তার এই দিকে, সেটা এখানে থাকুক কিংবা এখানে থাকুক, কিচ্ছু যায় আসে না, দিক তো তার সমানই, দিক তো এদিকেই, দিকটা তো এদিকেই। বা আমি ধরো এদিকে যাচ্ছি, আমি এখান দিয়ে যাই, আমি আগের দিনে বুঝিয়েছিলাম, আমি এখান দিয়ে যাই বা দুটো স্টেপ আমি ডান দিকে সরে এদিক দিয়ে যাই, তাতে কিছু যায় আসে? ভেক্টরে কিন্তু কোথাও বলা নেই তার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা সেম হতে হবে, মাইন্ড ইট। ভেক্টরে কোথাও বলা নেই তার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট সেম হতে হবে। ভেক্টরে কি বলেছে, আমি প্রথম দিন থেকে যতবার বলেছি, কথাটা অনেকবার বলেছি, এটা যেন মাথায় থাকে যে ভেক্টর স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট নয়, যেদিকে যাব দিকটা যেন সেম থাকে। ঠিক আছে, দিক যদি সেম থাকে তাহলে আমি এখানটায় আর এখানটায় কোনো তফাৎ পাচ্ছি না, তাহলে এটার ইকুয়াল ভেক্টর এটা, তাহলে এই জিনিসটার স্পিচটা আমার পরিবর্তনের কোনো দরকার নেই, হলো। এবার দেখো, আমি এইটাকে, এই জিনিসটাকে, এই ভেক্টরটাকে, ঠিক আছে, আমি এই জিনিসটাকে একটু ছোট করে দিচ্ছি, অসুবিধা নেই, বড় থাকলে অসুবিধা নেই, কেমন একটা দেখতে লাগছে বলে ছোট করে, এটাকে আমি এক্স অক্ষ ধরছি। ঠিক আছে, এটা এক্স অক্ষ, অর্থাৎ এক্স অক্ষের উপর এই ভেক্টরটা আছে আর এই ভেক্টরটা আছে ওয়াই অক্ষের উপর, থাকতেই পারে। এখন আমি এমন কিছু অদ্ভুত কিছু বলিনি যেগুলো বোঝা যাবে না, রাইট? মানে আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যে যেগুলো তোমরা জানো, অলরেডি জানো, যে হতেই পারে এক্স অক্ষে এই ভেক্টরটা আছে আর ওয়াই অক্ষে এই ভেক্টরটা আছে, এতে তো কোনো অসুবিধা নেই, আশা করি এতে কোনো অসুবিধা নেই। এক্স অক্ষে একটা ভেক্টর আছে, ওয়াই অক্ষে ভেক্টরটা আছে, যে ত্রিভুজটা এঁকেছিলাম সেটা এখানে এক্স অক্ষে ছিল আর এই লাইনটা ওয়াই অক্ষ বরাবর ছিল, ওটাকে আমি এখানে রিপ্লেস করেছি, হলো। এবার দেখো আলটিমেটলি তাহলে কি হয়ে গেল, পুরো প্রসেসটা কি হয়ে গেল, এই ভেক্টরটা, এটাকে সি বলেছি, এই ভেক্টরটা দুটো অক্ষে বিভক্ত। কেন? কারণ এইটা দেখো, দুটো অক্ষের যে ভেক্টর দুটো আছে
এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টর দুটো আছে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর তার যোগফল হচ্ছে এই ভেক্টরটা। তার মানে আলটিমেটলি পুরো সমাপ্তি কি হয়ে গেল, সে প্রথম থেকে একেবারে ভেক্টরের ল থেকে ট্রায়াঙ্গেল সূত্র, তারপর সেখান থেকে ইকুয়াল ভেক্টর থেকে এলো অক্ষ, অক্ষ থেকে আমি বলছি এখন বিভক্ত। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ বোঝো। এই যে এখানটা তার মানে এই ভেক্টরটা এই দুটো ভেক্টরে বিভক্ত, এটাকেই বলে উপাংশ, এটাকেই বলে উপাংশ। এই ভেক্টরের এই দুটো হলো উপাংশ দুটো অক্ষে। কেন এটা দুটো উপাংশ হলো? কারণ এটা 2D। 2D মানে যেখানে দুটো অক্ষ থাকবে, জেড অক্ষ এখানে নেই, আমি 2D তে উপাংশটা বোঝাচ্ছি। জেড অক্ষ থাকলে কি হতো, তিনটের উপাংশ হতো, তিনটের উপাংশ। এবার ব্যাপারটা বোঝো উপাংশ জিনিসটা কি, এবার প্র্যাকটিক্যাল লাইফে বোঝো। তুমি একটা বক্স নেবে, একটা বক্স, ঠিক আছে, ছোট কি বড় জুতোর যে বক্স ওরকম, প্রত্যেকটা সারফেসের একটা মিড পয়েন্ট আছে। তো বক্সটা ইকুয়াল না হতে পারে, মানে একটা সাইড এর মানে ইটের মতো দেখতে হতে পারে, মানে একটা ধরো মানে চওড়া সাইড হতে পারে আর একটা ধরো এরকম সাইড হবে। কি বাজে আঁকি, ঠিক আছে, এরকম ধরো একটা বক্স, এটা বক্স। এবার এই সাইডটা দেখতে পাচ্ছ ছোট, এটা বড়, তাতে কিছু যায় আসে না। লক্ষ্যটা কি রাখবে, লক্ষ্যটা রাখবে হচ্ছে মিড পয়েন্ট। প্রত্যেকটা সারফেসে একটা মিড পয়েন্ট আছে, মিড পয়েন্ট, মিড পয়েন্ট প্রত্যেকটা সারফেস। এই সারফেসের একটা মিড পয়েন্ট আছে, দুজনকে লাগবে, মিনিমাম দুজনকে লাগবে, একজনের বার হবে না, সম্ভব না, দুজনকে লাগবে। একজন বক্সের একটা সারফেসের দিকে বসবে, একজন বক্সের একটা সারফেসের দিকে বসবে, অপরজন বক্সের অপর সারফেসের দিকে বসবে। অপর সারফেস মানে ঠিক বিপরীতে না, ঠিক বিপরীত হলে কি হয়ে যাবে, মানে দুজনের একে অপরের দিকে বল প্রয়োগ করছে, তো আলটিমেটলি কিছুই হবে না। কেন এটা বসবে, কারণ দেখো এই বরাবর একটা অক্ষ যাবে, এটা একটা অক্ষ আর এইটা একটা অক্ষ পরস্পর, এক্স অক্ষ ধরো এটা আর এটা ধরো ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই সারফেস বরাবর যদি কেউ বসে সে হবে ওয়াই অক্ষ, সে ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করবে। এই সারফেস বরাবর যে বসছে এইটা দেখো, এইটার মুখোমুখি বসে আছে, আর এইটার মুখোমুখি যদি কেউ বসে তাহলে সে এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করছে, রাইট। এবার দুজনে বল প্রয়োগ করো, দুজনেই খুব জোরে করবে না, দুজনকে সমান হতে হবে শর্তটা নয়, খুব জোরে করলে কিছুই না, সারফেসটা দুমড়ে যাবে। একটা তুমি একটা বক্স নিচ্ছ, মানে একটা পাতলা পিসবোর্ডেরই তো বক্স হয়, জুতোর বাক্স যদি আমি বলি, একটা পাতলা পিসবোর্ডের বক্স হয়, খুব জোরে করছো মানে দুমড়েই যাবে। অত ওই সারফেসটার উপর বল প্রয়োগ করছো, পুরো সিস্টেমটার উপর বল প্রয়োগ হচ্ছে, তাই না? তো তোমরা দুজনে একটা মোটামুটি একটা এফেক্টিভ একটা ফোর্স তোমরা দাও, দুজনেই দুটো পয়েন্টে অ্যাট এ টাইম, অ্যাট এ টাইম মানে আলাদা আলাদা, মানে তুমি দিলে তার 5 মিনিট পর ও দিল না, অ্যাট এ টাইম তুমি যে মুহূর্তে দিচ্ছ ও দিচ্ছে। তোমরা দেখবে তুমি এইখানে ফোর্স দিচ্ছ, তো বক্সটা ওই দিকেও যাবে না। বক্সটা তুমি যদি ফোর্স এইভাবে দাও তাহলে বক্স তো সামনের দিকে যাওয়ার কথা, তোমার সামনে যাবে না, তোমার যে বন্ধু আছে তার সামনের দিকেও যাবে না, বক্সটা কোনাকুনি একটা জায়গায় যাবে। সিমিলার টু দিস, এখানে একটা সিস্টেম রাখা আছে, ভালো করে বোঝো। এই ভেক্টর মানে কি, ভেক্টরটা ধরো একটা ফোর্সও হতে পারে, একটা বেগ হতে পারে, একটা সরণ হতে পারে, অনেক কিছু হতে পারে। আমি যদি ফোর্স দিয়ে ব্যাপারটা বোঝাই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ধরো এখানে একটা সিস্টেম রাখা আছে, এখানটায় এখানটায় একটা সিস্টেম রাখা আছে, ঠিক আছে। এই সিস্টেমটাকে একটা ফোর্স এখানে দেওয়া হয়েছে, একটা ফোর্স এখানে দেওয়া হয়েছে, সিস্টেমটা তাহলে এই বরাবর যাবে, এইটাই হচ্ছে উপাংশ। তাহলে মেন এফেক্টিভ যে ভেক্টরটা কি হলো, এফেক্টিভ ভেক্টরটা কি হলো, এই ভেক্টরটা সেটা কোন দুটো ভেক্টরের রেজাল্ট, মানে কোন ফোর্সকে আমি বলেছি ভেক্টর, ফোর্স তো ভেক্টর, তাহলে এফেক্টিভ ফোর্স লাগলো কোথায়, এই বরাবর, আর কোন দুটো ফোর্সের রেজাল্ট হিসেবে, এই দুটো ফোর্সের রেজাল্ট হিসেবে। বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম। এই জন্য এই দুটো হচ্ছে উপাংশ। উপাংশ মানে হচ্ছে মেন জিনিসটা, মানে কি বলবো, সাবসেট করেছো তো, একটা সেটের সাবসেট থাকে, এমনি একটা ভেক্টর অনেক সাব ভেক্টর থাকে, এরকম কোনো টার্ম অঙ্কে নেই, আমি বানাচ্ছি। সাব ভেক্টর, একটা ভেক্টরে মেন ভেক্টর, মেন ভেক্টর এখানে মেন ক্যারেক্টার হচ্ছে সি, সি ভেক্টরটা, তার হচ্ছে এগুলো সাব, সাব মানে যে এগুলোকে জুড়ে 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 মেন ভেক্টরটা তৈরি হবে। যদি সিটা হয় বাড়ি তাহলে এ আর বিটা কি, ইট, বুঝতে পারলো। তাহলে সিমিলার টু দিস, যে আমি যদি এই বরাবর একটা ফোর্স লাগাতাম, ধরো কোনাকুনি ফোর্সটা লাগাচ্ছিলাম, তাহলে এইটা যখন এখান দিয়ে পাস করবে তখন তার আমাকে এটা মাথায় থাকার, মানে বিপরীতটা সত্য,
এটা বিপরীতে সব যদি আমি সি বরাবর ফোর্সে লাগাই তাহলে আমাকে মাথায় এটাও রাখতে হবে যে তার মানে সি ফোর্সটা দুটো উপাংশ কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, মানে সম্ভব দুটো উপাংশ ভাগ করা সম্ভব। হয় তুমি ডাইরেক্টলি সি তে লাগাও, যেটা তুমি একাই করতে পারবে, সি তে ফোর্স লাগাতে তুমি একই ফোর্স লাগিয়ে দিলে, সি বরাবর চলে গেল একটা বিন্দুতে, তুমি ধরে একই বিন্দুতে একটা বিন্দু ফোর্স লাগালে, বক্সটা যে বিন্দু লাগালে সেই বিন্দু বরাবর চলে গেল, এখানে তুমি সি বরাবর লাগালে সি বরাবর চলে গেল, রাইট। কিন্তু তোমার মাথায় এই যে তুমি এই ফোর্সটাও যে লাগাচ্ছ এই যে এই একটা বিন্দুতে, এটাও কোনো দুটো উপাংশে বিভক্ত করা যাবে কি তিনটে উপাংশ, কেন দুটো উপাংশ এই ক্ষেত্রে, তিনটে উপাংশের ক্ষেত্রে ব্যাপারটা বুঝো। তিনটে উপাংশ কিভাবে হবে, এটা এক্স হলো, এটা ওয়াই হলো, এটা একটা সারফেস হয়ে যাবে, সারফেসের উপরে একটা এক্স ওয়াই রাখা সম্ভব, এটা একটা মেঝের উপর আছে, ঠিক আছে, সারফেসের উপর। যেই তুমি থার্ড মানে কি বলবো থ্রি তে আনবে, তখনই কি হয়ে যাবে, থ্রি তে আনলেই জিনিসটা হয়ে যাবে বায়ুর মধ্যে। কেন বায়ুর মধ্যে কেন হবে, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা একটা সারফেস, এটা এক্স, এটা ওয়াই, এটা একটা সারফেস রয়েছে, জেডটা কোন বরাবর হবে, দুটোরই সমকোণে হবে, অর্থাৎ জেডটা হবে এই বরাবর, জেডটা হবে এই বরাবর। এবার তুমি এখানটা ধরো এই বিন্দুটা, এই পয়েন্টটায়, এই পয়েন্টটাতে এক্স ওয়াই জেড তিনজনে ছেদ করেছে, এইখানে সিস্টেমটা রাখা রয়েছে, তুমি এর উপর বল প্রয়োগ করছো, তাহলে যদি ওকে এরকমই কর্নার বরাবর, ও একটা কর্নার বরাবর যাচ্ছে, বুঝতে পারছো তো, সরি কর্নার বলছি, ডায়াগোনাল বরাবর যাচ্ছে, বুঝতে পারছো তো, ডায়াগোনাল বরাবর মানে কর্ণ বরাবর, বুঝতে পারছো। তাহলে ও যদি এই কর্ণ বরাবর যেতে যায়, তাহলে ওকে বায়ুতে চলাচলটা করতে হবে, যেতে পারবে, টুপ করে পড়ে যাবে, স্বাভাবিক না। এখানে ধরো মেঝেতেই ধরো একটা সিস্টেম আছে, মেঝে থেকে তুমি কিভাবে জেড অক্ষরটা দেবে, একটা কাজ করতে পারো, আমি বলে দিচ্ছি। এখানে ধরো একটা দড়ি টাঙালে এইখানটায়, এই সারফেসে তোমার এখানটা এই বরাবর, আর ওখান থেকে একটা সুতো দিয়ে একটা বক্সে ঝোলালে, ঠিক আছে, এই সারফেসে একজন করছো পয়েন্ট, এই সারফেসে একজন করছো, আর একজন তলা দিয়ে করছো, তলা দিয়ে, তিনজনে তিনটে দিক দিয়ে করছো, বক্সটা দেখবে এই বরাবর কোথাও একটা যাবে, মানে যাওয়ার চেষ্টা করবে, যেতে পারবে না, বুঝে যাবে যে বক্সটা, মানে তোমরা যখন অনেকগুলো ভেক্টর একসাথে কাজ করছে একটা সিস্টেমের উপর, তখন একটা যে এফেক্টিভ কোনটা, এফেক্টিভ একটা জিনিস খুঁজে, এই যে এই ত্রিভুজ সূত্র বা এই জিনিসটা কি, যে এটা হলো এফেক্টিভ, আলটিমেটলি যে ত্রিভুজে আমরা এরকম করে যাচ্ছিলাম, আলটিমেটলি এফেক্টিভ কোনটা, এফেক্ট মানে আসল কি কাজটা হলো, আসল কাজটা হলো আমরা এ থেকে সি তে গেলাম, এখানে সি পয়েন্ট ছিল, আমরা এ থেকে বি, বি থেকে সি, এই যদি আমরা এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে সি যেতাম সরণে, অতিক্রান্ত দূরত্ব না, অতিক্রান্ত দূরত্ব বাঁকা পথেও যাওয়া যায়, সোজা পথে, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি সেই এফেক্টিভ কোন কাজটা করলাম, সেটা এ থেকে সি তে গেলাম, এফেক্টিভ জিনিসটা তো এটাই, বুঝতে পারছি। উপাংশটা আশা করি ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় কমেন্টে লেখো যে ক্লিয়ার নয় উপাংশ, ঠিক আছে। আমি এই জিনিসটাকে অন্য কোন উদাহরণ দিয়ে তোমাদের দিয়ে বোঝাতে পারি, বোঝাবো, ঠিক আছে। আমার মনে হচ্ছে এতে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, অনেকের হয়তো নাও হতে পারে, যাদের ক্লিয়ার হয়ে গেছে তাদের ভেরি গুড, আর যাদের হয়নি তারা কমেন্টে লেখো যে আমার এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে, রাইট। এটা থেকে এবার আমি যাচ্ছি হচ্ছে 3D, ঠিক আছে। এই জন্য অফলাইন বেটার অনলাইনের থেকে, কারণ অফলাইনে অন্তত বোঝা যায় যে ক্লিয়ার কি ক্লিয়ার না, তাই না, এটা সবার ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে, টিচারদের ক্ষেত্রে। তো এবার যাচ্ছি আমি 3D তে, ঠিক আছে। এটা বোঝা গেছে উপাংশ, উপাংশ জিনিসটা কি, অর্থাৎ এই ভেক্টরটা দুটো ভেক্টরের সমষ্টি। এটা আরো ভালোভাবে 3D তে ভালো করে দেখো, ভালো করে দেখো, ঠিক। মানে বইতে এত ডিটেলসে নেই, মানে জিনিসটা হচ্ছে অবজার্ভের ওপর, বইতে এত ডিটেলসে নেই, ভালো করে দেখো, 3D টা দেখো, বুঝবে ভালো। এরকম একটা অক্ষ, এই একটা অক্ষ, এই একটা অক্ষ, আর এই একটা অক্ষ, এটাকে যদি আমি বলি এক্স, এটাকে বলবো ওয়াই, আর এটাকে বলবো জেড, ঠিক আছে। জেড অক্ষটা বুঝতেই পারছো, জেড অক্ষ এরকম থাকবে, জেড অক্ষ এরকম থাকবে, এক্স ওয়াই জেড, রাইট। ঘরের কোণের মতো, ঘরের কোণে একটা কোণকে ধরো, যদি এখানে বোর্ডে বুঝতে অসুবিধা হয়, ঘরের কোণে একটা কোণ ধরো, দেখবে একটা কর্নার থাকবে, কর্নার বরাবর একটা রেখা থাকছে, ঘরের দুটো দেয়াল যেখানে মিট করেছে, আর এই দেয়াল বরাবর একটা, আর এই দেয়াল বরাবর একটা, রাইট। তাহলে এরকম হচ্ছে ব্যাপারটা, এরকম, ঠিক আছে। এখান দিয়ে এই 3D সিস্টেমে, এটা 3D মানে ত্রিমাত্রিক,
3D সিস্টেমে একটা ভেক্টর আছে, হচ্ছে ধরো আর ভেক্টর, ঠিক আছে, আর ভেক্টর। এবারে আর ভেক্টর ভালো করে দেখো, আর ভেক্টর যে গেছে, আর ভেক্টরটা যে গেছে, আর ভেক্টর একটা কোণ করেছে না, আর ভেক্টর একটা কোণ করে আছে, তো এটার সাথে এটার সাথে ইভেন এটার সাথে এটার সাথে কোণটা কিভাবে করা আছে, এই রকম, এই যে এরকম করে এই বরাবর কোণটা সে করে আছে, রাইট? তাহলে আমাকে একটা কথা বলো যে, আমি মাইকটা পুরি হাতে না শুনবো, তাহলে আমাকে একটা কথা বলো যে, আমি যদি এটা ধরি যে এটার সাথে সে করেছে আলফা কোণ, এটার সাথে করেছে বিটা কোণ, আর এটার সাথে করেছে হচ্ছে গামা কোণ। আলফা করেছে এক্স এর সাথে, আলফা করে সবসময় এক্স অক্ষের সাথে, বিটা করে হচ্ছে ওয়াই অক্ষের সাথে, আর গামা করে হচ্ছে সবসময় জেড অক্ষের সাথে, ঠিক আছে? এটা মানবে, দাঁড়ান সরি গলা শুকিয়ে গেছে, এটাকে আমি একটুখানি ছোট করতে পারি, অসুবিধা নেই, আমি তো মোট কথা ডিরেকশনটা এদিকেই বোঝাচ্ছি, ঠিক আছে? একটুখানি ছোট করলে মানে আমি তীর দিইনি, দেওয়া উচিত ছিল, ওকে? এর একটা ভেক্টর, এবার ভালো করে দেখো, আমি এটার কস নেব, মানে কোসাইন নেব, কোসাইন, কোসাইন মানে যেমন আমরা পড়তাম না cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি, ওই ওই cos, ওই cos এর ফুল ফর্ম হচ্ছে কোসাইন। তো আমি লিখব হচ্ছে cos আলফা, cos গামা, এই cos বিটা আর cos গামা, এই তিনটে জিনিস আমি লিখব, ঠিক আছে? এই তিনটে জিনিস হচ্ছে ধরা যাক ভালো নাম, একজনের ভালো নাম হচ্ছে তিনটে জিনিস, ঠিক আছে? কার ভালো নাম? দিক অনুপাতের ভালো নাম হচ্ছে এটা, ভালো করে বুঝো, দিক অনুপাতের ভালো নাম আমি লিখছি, দিক অনুপাতের ভালো নাম, দিক অনুপাতের ভালো নাম হচ্ছে cos আলফা, cos বিটা, cos গামা, ঠিক আছে? এবার সবার কি একটাই নাম থাকে? দুটো তিনটে নাম থাকে, ডাক নাম থাকে, কোনো প্রিয় বন্ধুর জন্য একটা ভালো নাম থাকে, বাবুসোনা টাইপস থাকে, তো তো এরও অনেকগুলো নাম আছে, ঠিক আছে? ডাক নাম বলে যেগুলোকে, ডাক নাম, তো ভালোবাসার নাম হয়, ঠিক আছে? ওগুলো আর যাচ্ছি না, পার্সোনাল জিনিস হবে, ঠিক আছে? তো এর ডাক নামটা কি? cos আলফাকে আমরা বলবো এল, এল, cos বিটাকে কি বলবো? এম, cos গামাকে কি বলবো? এম, ঠিক আছে? cos আলফাকে বলবো এল, cos বিটাকে বলবো এম, cos গামাকে বলবো এম, ঠিক আছে? এটা হলো ওদের ডাক নাম। ডাক নামে আমরা কি ছোট নাম দিত ডাক নামে, ধরো তোমার নাম হচ্ছে ঘন্টু কুমার, তোমার নাম ঘন্টু কুমার, এত বড় নাম ঘন্টু কুমার, সবাই ডাকছে ঘন্টু কুমার এদিকে আয়, ঘন্টু কুমার ওদিকে আয়, তখন কি করবে? লোকে একটা তোমার ছোট্ট নাম দিবে, বড় নামকে দেখবে লোকে ছোট করে দেয়, কি বলে ডাকবে? তোমার ঘন্টু বলে ডাকবে, এই ঘন্টু এদিকে, ঠিক আছে? এই ঘন্টু ওদিকে যায়, তো তোমার এটা যদি ঘন্টু কুমার হয়, এটা হচ্ছে ঘন্টু, রাইট? এটা এলএমএন। এবার এটাকে আরেকটা নামেও ডাকা যায়, সেটা হচ্ছে ভালোবাসার নাম। ভালোবাসার নামে দেখবে একটুখানি বেশ মানে অনেক মাখো মাখো রস থাকে, ঠিক আছে? ভালোবাসার নামটা কি? ভালোবাসার নাম বুঝতে গেলে অনেক কিছু বুঝতে হবে, যেমন ভালোবাসা বুঝতে গেলে অনেক কিছু বুঝতে হয়, ঠিক আছে? নাহলে ভুল হয়ে যায়, ঠিক আছে? তেমনি ভালোবাসার নাম বুঝতে গেলে অনেক কিছু বুঝতে হবে, কি? প্রত্যেকটা অক্ষে আমরা লম্ব টানবো, লম্ব টানবো, ঠিক আছে? এটাকে আমি বলেছি আর, এটাকে আর বলেছি, ঠিক আছে? এটা দেখো, আরেকটা আমি হয়তো বলতে ভুলে গেছি, কোন একটা ভেক্টরকে আর ভেক্টর বলছি মানে এটা লেন্থটাও আর, এটা লেন্থটাও আর, ঠিক আছে? কোন একটা ভেক্টরের যে লেন্থ হয় না, সেটাই তার স্কেলার মান, সেটাই তার স্কেলারের মান। ধরো এই আটটার আছে হচ্ছে 5 ভেক্টর, 5 এর মাথায় ভেক্টর থাকতেই পারে, 5 এর মাথায় ভেক্টর, তাহলে 5 এর মাথায় ভেক্টর মানে এটা স্কেলার মানটা 5, দিস ইজ অলসো আ ভেক্টর,
5 এর মাথায় ভেক্টর তো শুধু হবে না, মানে পুরো জিনিসটা আমি ধরো 5টা কি একটা গতিবেগ হতে পারে, একটা সরণ হতে পারে, ঠিক আছে, বা বল হতে মানে ফোর্স হতে পারে, ঠিক আছে। তো এইটার লেন্থটা আর, ঠিক আছে। এবার ভালো করে দেখো, আমি এখান থেকে একটা লম্ব টানলাম এক্স অক্ষে লম্ব টানলাম, ভালো করে বোঝো। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে cos আলফা, বাকি কোনগুলো ভুলে যাও, ভালো করে এই দিকে মন দাও। cos আলফাকে কি লিখতে পারি? cos আলফা ইকুয়াল টু l ইকুয়াল টু, এটা অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। cos আলফা মানে ভূমি বাই অতিভুজ, cos এর হচ্ছে ভূমি বাই অতিভুজ, কোসাইন ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। ভূমি বাই অতিভুজে আমার এইটা তাহলে লাগবে না, এটা যা ইচ্ছে হোক, এটা অতিভুজ আমি জানি আর এটাকে আমি কি লিখবো? এটাকে লিখবো x। কেন? x এর অক্ষে, x অক্ষে যেটা থাকবে সেটা তো শুধু x এরই স্থানাঙ্ক হবে না, শুধু সেটা x এরই স্থানাঙ্ক হবে, x অক্ষে বাকিগুলো স্থানাঙ্ক তো 0, z এর স্থানাঙ্ক 0, y এর স্থানাঙ্কের একটা আইডিয়া তোমাদের থাকা দরকার, নাহলে এটা বোঝাটা সম্ভব না। আমি আশা করব তোমাদের ওই বেসিক আইডিয়াটা আইগেস আছে, ঠিক আছে। না থাকলে কমেন্ট, যেটাই তোমার অসুবিধা হচ্ছে কমেন্ট, কারণ বুঝতেই পারছো আমার পক্ষে তো বোঝা সম্ভব হচ্ছে না। যেটাই অসুবিধা হচ্ছে, কোনো এরকম নয় যে এই ছোটটা জিজ্ঞেস করবো, এটা জিজ্ঞেস করবো, কমেন্ট, ঠিক আছে। বা আচ্ছা, আমি একটা ইমেল আইডি আমি পিন করে দেবো, ফার্স্ট কমেন্টে, ঠিক আছে। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট, রাইট। তোমার যদি মনে হয় যে সবার সামনে করবো না, তুমি ইমেলে করবে যে আমাকে, যে এরকম ব্যাপার, যে আমি কি করবো, এই জায়গাটা বুঝতে পারছি, রাইট, ঠিক আছে। তো এক্স এর অক্ষে এক্স এর স্থানাঙ্ক কি থাকবে? মানে এক্স এর স্থানাঙ্ক থাকবে, বাকিগুলো স্থানাঙ্ক 0 হবে, রাইট। তাহলে আমি পুরো ব্যাপারটাকে এক্স বলে লিখতে পারি, স্মল এক্স মানে ছোট হাতের এক্স। তাহলে আলটিমেটলি cos আলফা কি হচ্ছে? ভূমি বাই অতিভুজ, এক্স বাই আর, ঠিক আছে। cos আলফা হয়ে যাচ্ছে, মানে এটার আরেকটা নাম, এটা হচ্ছে ভালোবাসার নাম, এক্স বাই আর হচ্ছে ভালোবাসার নাম, এক্স বাই আর হচ্ছে ভালোবাসার নাম। ডাক নাম হচ্ছে যেটা বাড়িতে ডাকে, এক্স বাই আর হচ্ছে ভালোবাসার নাম। এম ইকুয়াল টু হবে হচ্ছে, এম ইকুয়াল টু দ্বারা আগে এটা বোঝা গেল যখন আমি এক্স এর উপর একটা নম্বর টানছি, ঠিক আছে। সিমিলার টু যখন আমি ওয়াই এর উপর একটা লম্ব টানতে পারি, ঠিক আছে, ওয়াই এর উপর একটা লম্ব টানলাম, ঠিক আছে। এবার দেখো এটা কোনটা, তার মানে এটা ভূমি, এটা অতিভুজ। কোন সবসময় যে কোনটার কোসাইন সাইন নিচ্ছি, সেই কোনটা সবসময় ভূমি আর অতিভুজের মধ্যে হয়, লম্ব অতিভুজের মধ্যে না, কিন্তু ভূমি অতিভুজ, আর লম্ব আর ভূমির মধ্যে তো 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তো ভূমি আর অতিভুজের মাঝখানে হচ্ছে, ভূমি অতিভুজের মাঝখানে হচ্ছে বিটা, রাইট। এবার cos বিটা এখানে আছে, আমি বলেছি এম বলবো তাকে, ঠিক আছে। তাহলে cos বিটাকে আমি কি লিখবো? এটা আর আছে, এটা অতিভুজ, এটা নিশ্চয়ই লম্ব, কারণ এর মাঝখানে কোণ নয়, তাহলে এটা ভূমি। এটা দেখো এখানেও সিমিলার, যে y স্থানাঙ্ক থাকবে, x এর z এর স্থানাঙ্ক হবে 0, তাহলে এটাকে আমি স্মল y দিয়ে রিপ্রেজেন্ট করতেই পারি। তাহলে আমি কি লিখবো? এর ভালোবাসার নাম কি? cos বিটার ভালোবাসার নাম হচ্ছে y বাই r। এটা কি আলাদা করে বলে দিতে হবে? এটা আলাদা করে বুঝতে হয়তো অসুবিধা হবে। এটা z, এখান থেকে এটা ধরো z, এখান থেকে লম্ব তো হবে না, বুঝতেই পারছো, এটা z, এখান থেকে এটা লম্ব একটা টানলাম, তারপরে এই কোণটা আমি দেখছি, এটা গামা, ঠিক আছে। এটা cos গামা কি বেরোবে? যদি আমি স্মল z দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি, z অক্ষটাকে, তাহলে সিমিলার হতে z বাই r, ঠিক আছে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিচ্ছু না, পরস্পর তো সমকোণেই থাকে, এটা x টা মুছে, ঠিক আছে, এখানটা x করে দাও, আর এটাকে করে দাও z, ঠিক আছে। এরপরে তো বুঝেই যাবে যে z, আর এটাকে করে দাও গামা, এটাকে করে দাও আলফা। হতেই পারতো না এরকম, আমি এরকম করে লিখতে পারতাম, এখন আমি ঘুরিয়ে দিয়েছি, অক্ষরটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা আশা করি হয়ে গেল। এটা ভালোবাসার নাম, সরি এটা ভালো নাম, যেটা তোমার আধার কার্ডে আছে। এটা ডাক নাম, এটা ভালোবাসার নাম, তিনটে নাম আমি পেয়েছি। একটা মানুষের এরকম তিনটে নাম আছে, যেটা আমাদের নর্মালি থাকে, ঠিক আছে। তোমাদের তো আছেই, ড্যাম শিওর, তিনটে নাম তো আছে এরকম ভালোবাসার নাম, ভালোবেসে কেউ ডাকে। খানা জানো, থানা থায়া, বাবু মেরে বাবু নিয়ে থানা থায়া,
তো এরকম এই নামটা সে দিয়েছে যে এরকম জিজ্ঞেস করে, ঠিক আছে। এবার কথা হচ্ছে ভালোবাসার নাম আর বাড়ির নাম, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে এবার, আর বিয়ে হয়ে যাওয়ার পরে তো বাড়িতে এক বলে ডাকছে, ভালোবাসার মানুষটা একটা জিনিস বলে ডাকছে, তো ঠিক আছে, তখন একটা কি বলবো, তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, তো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিছু একটা কি বলবো ওটার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা করে ফেলি। আন্ডারস্ট্যান্ডিংটা কি, তাহলে বোঝা গেল এল ইকুয়াল টু এক্স বাই আর, এল ইকুয়াল টু এক্স বাই আর, এম ইকুয়াল টু ওয়াই বাই আর, ঠিক আছে, আর এন ইকুয়াল টু জেড বাই আর, অর্থাৎ বাড়িতে এগুলো বলে ডাকে এল এম এন, আর তোমাকে বাইরে বলে ডাকে এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর, ঠিক আছে। এবার তুমি দেখলে যে একটা জায়গায় আসতে হচ্ছে, ভালো মতো জায়গা এসে তুমি কি করলে, বার করে ফেললে এক্স ইকুয়াল টু এল আর, ঠিক আছে, এম ইকুয়াল ওয়াই ইকুয়াল টু এম আর, জেড ইকুয়াল টু এন আর, ঠিক আছে। তুমি এইগুলোর মধ্যে রিলেশন বার করছো, তোমার ভালোবাসার নাম আর ডাক নামের মধ্যে তুমি রিলেশন বার করছো, ঠিক আছে, ভালোবাসার নাম আর ডাক নামের মধ্যে রিলেশন বার করছো। এবার তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এক্স ইকুয়াল টু, তাহলে এলটা কি, কস আলফা, তাহলে আর কস আলফা, তাহলে তোমার ভালো নামের সাথে তোমার আটটা যে মেন যে সমীকরণটা ছিল, ভেক্টরটা ছিল, তার কি রিলেশন, আর ইনটু কস আলফা, ঠিক আছে। তারপর y ইকুয়াল টু আর ইনটু কস বিটা, আর এটা কত হবে, z ইকুয়াল টু আর কস গামা, ঠিক আছে, আশা করি পড়া যাচ্ছে। আর কস গামা আর কস বিটা আলফা, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপরে এই জিনিসগুলোকে তাহলে কি বলে, এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে তোমার দিক অনুপাত, বা এল আর এম আর এন আর, এগুলো হচ্ছে তোমার দিক অনুপাত, ঠিক আছে। এই হ্যাঁ আমি তাই ভাবি যে এগুলো কি হলো, এটা দিক কোসাইন, দিক কোসাইন, আমার তখন যে খটকা লাগবে কিছু একটা করবে, দিক কোসাইনের ভালো নাম এটা, তার ডাক নাম এটা, আর আর এটা হচ্ছে দিক অনুপাত, এই তিনটে হচ্ছে দিক অনুপাত, রাইট। এবার ভালো করে দুটো জিনিস মাথায় নিয়ে নাও, ঠিক আছে। দিক কোসাইনগুলি হচ্ছে ভেক্টরটি তিনটা অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে তার কোসাইনকে বলবো দিক কোসাইন, সেটা হচ্ছে এল এন এন বা cos আলফা cos বিটা cos গামা, বা x বাই আর y বাই আর z বাই আর। আর দিক অনুপাত হচ্ছে ভেক্টরটার সাথে দিক কোসাইনগুলির গুণফল, ভেক্টরটার সাথে দিক কোসাইনগুলির গুণফল, ঠিক আছে। এবার ভালো করে বোঝো এই জিনিসটা, ঠিক আছে, এইটা আশা করি টুকে নিয়েছি আমি, তাহলে পুরো বোর্ডটা মুছে আবার ওটা এঁকে আবার বোঝাবো বাকি জিনিসটা, আশা করি টুকে নিয়েছি, বাকি জিনিসটা বোঝাচ্ছি দেখো। এইখানটায় আমি যদি ওই অক্ষটা আঁকি, তিনটা অক্ষ, ঠিক আছে, তিনটা অক্ষ এখানে, রাইট, তিনটে অক্ষের এটা হচ্ছে এক্স, কালি আনতে হবে, मैं गरीब हूँ, এটা y আর এটা z, রাইট, এটা x, এটা y, এটা z, ঠিক আছে। এবার তুমি এরকম একটা r নিয়েছো, আর আমি কি বললাম, এটা লেন্থ আর এটা r ভেক্টর রূপে চিহ্নিত করো। তো
এই আটটার একটা মান থাকবে না, আর এই মানটা বার করবো কি করে? আমি তো বললাম আর একটা মান থাকবে, সেই মানটা বার করবো কি? যদি এটা এই অক্ষটা না থাকতো তাহলে কিভাবে বার করতাম আমরা? এখানে যে ভেক্টরটা থাকতো তার যে স্থানাঙ্কটা হতো, ধরো এবার পুরো ব্যাপারটাকে না সাম আপ করতে হয়, পুরো ব্যাপারটাকে যদি সাম আপ করতে পারো তাহলে দেখবে মানে আলাদাই লেভেলের পৌঁছে গেছে, আলাদাই লেভেলে। বুঝতে পারছো? পুরো ব্যাপারটাকে সাম আপ করতে হবে ধীরে 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 ধীরে। এইখানে যে স্থানাঙ্কটা থাকবে এক্স এর, সেটা এতটা থাকবে, সেটাকে আমি এক্স বলছি, মানে এই লেন্থটা এক্স, রাইট? আবার সিমিলার টু এইটা, এটার যে এই ভেক্টরটা এখানে ধরো ছিল, এটা আমি এখানে রিপ্লেস করলাম, তাহলে এই লেন্থটা হচ্ছে y, মানে এটাই তো স্থানাঙ্ক, এটাই তো স্থানাঙ্ক। ও এখানে যে স্থানাঙ্কটা হবে যেটা আমি বলছিলাম, সেটাও কি করে আসবে? এক্স ওয়াই জেড করেই তো এখানে আসবে স্থানাঙ্কটা। ত্রিমাত্রিক দেশে দেখবে বইতে যার যে বই থাকুক একটা কিউব করে দেওয়া আছে, এটাই তো স্থানাঙ্ক, রাইট? তাহলে এক্স যাচ্ছে, ওয়াই যাচ্ছে, আর জেড এ একটা স্থানাঙ্ক আমি পাবো। ঠিক আছে, জেড এরটা আলাদা করে আমি দেখাচ্ছি না, জেড এখানে আছে থাক। যেটা আমি ধরো এরকম দেখালাম যে কতটা গেল, ও ধরো এতটা গেল, এই লেন্থটাকে বলবো জেড। মানে তিনটে অক্ষ বেসিসেই তো, তিনটে অক্ষের পার্সপেক্টিভে তো চলাফেরা করছে, তাই না? তাহলে ও আলটিমেটলি যে স্থানাঙ্কটা লাভ করবে সেটা একটা ভেক্টরের রিপ্রেজেন্টেশন দরকার। ও সব ছাড়ো, ভেক্টর রিপ্রেজেন্টেশন সব ছাড়ো, ভালো করে আগে এই ব্যাপারটা বোঝো যে এটার মানটা বার করতে গেলে আর ইকুয়াল টু আমরা কি লিখবো? এইখানটায় ধরো ওয়াই ভেক্টরটা এখানে আমি পুট করলাম, করতে পারি। আমি যদি এখান থেকে এখানে নিয়ে যেতে পারি, এখান থেকে এখানেও পুট করতে পারি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে, এই লেন্থটা হয়ে যাবে হচ্ছে y। যদি এটা 2D হতো, ধরো জেডটা নেই, জেডটা নেই, 2D হতো, তাহলে আর ইকুয়াল টু কি হতো বলো তো? সমকোণী ত্রিভুজ। ভালো করে দেখো, আর ইকুয়াল টু হয়ে যেত x স্কয়ার প্লাস y স্কয়ার। যেহেতু এটা 3D, যেহেতু এটা 3D, একটা অক্ষর এক্সট্রা আছে, তাহলে প্লাস জেড স্কয়ার, সিম্পল। ঠিক আছে, মড আর। কেন মড আর? তুমি আর এর ভ্যালুটা বার করছো এখানে, মড আর প্লাস আর ভেক্টর। আমি কি বলেছিলাম, কি বলেছিলাম যে শুধু মড আর নয়, আর ভেক্টরের মড, রাইট? আর ভেক্টরের মড হচ্ছে এটা, এটাকে করে নেওয়া হচ্ছে বক্স, বক্স। আর ভেক্টরের মড হচ্ছে এটা, অর্থাৎ আর ভেক্টরের যে মানটা হবে সেটা হচ্ছে এইরকম করেই বেরোবে, তিনটে স্থানাঙ্ক দিয়ে। ঠিক আছে, তিনটে যে স্থানাঙ্ক থাকবে সেখান দিয়ে এই জিনিসটা বেরোবে, রাইট? এবার আরো বুঝি, চলো, বোঝার নেই শেষ, বুঝতে লাগে বেশ। আহা, কি কবিতা বলল। ঠিক আছে, এটা হয়ে গেল, ওটা টুকে নিয়েছো। এবার আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু কি হবে? ঠিক আছে, ভালো করে বোঝো। আমি কি বলেছিলাম, একটা ভেক্টর আর একটা ভেক্টর আর ভেক্টর একটা, তার একটা সমীকরণ থাকবে, একটা সমীকরণ থাকবে। তাহলে প্রত্যেকটা ভেক্টরের সমীকরণে আমি কি বলেছিলাম, একটা স্কেলার কোয়ান্টিটি থাকবে প্রথম দিন, তার সঙ্গে একটা ইউনিট ভেক্টর গুণ থাকবে, তার সঙ্গে একটা ইউনিট ভেক্টর গুণ থাকবে, রাইট? তাহলে আমরা যখন অক্ষের সাপেক্ষে করব, তাহলে অক্ষে আমরা যাতায়াত করব, মানে আমরা তো অক্ষ ধরেই যাতায়াত করব, তাই না? অক্ষটা হচ্ছে গ্রামের আলপথের মতো, গ্রামের আলপথের মতো। ঠিক আছে, আমাকে যদি ওই পজিশনটাতে পৌঁছতে হয় তাহলে আমাকে আলপথ ধরেই যেতে হবে, আমি হঠাৎ করে এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারবো না, তাহলে আমাকে ওই অক্ষ ধরেই যেতে হবে, যে এখানে একটা আলপথ, এখানে একটা আলপথ। আমাকে যদি জমির ওই পোর্শনটাতে যেতে হয়, আমি এই আলপথ ধরে 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 ওখানে যাবো, রাইট? তো এরকম হচ্ছে, এগুলো আলপথ বলতে পারো। গ্রামের আলপথ জানো তো, যে দুটো জমির মাঝখানে যে বাউন্ডারিটা দেওয়া হয়। তা আর ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করব এরকম করে, ভালো করে বলবো। আমি এই ভেক্টর, এই স্থানাঙ্কটা পাওয়ার জন্য আমি এক্স অক্ষে গেছি কিছুটা, ওয়াই অক্ষে গেছি কিছুটা, ওয়াই বরাবর, আর জেড অক্ষ বরাবর কিছুটা গেছি।
তাহলে আমি যে এই ডিরেকশনে যাচ্ছিলাম, এটা আমায় কে গাইড করবে? একটা ইউনিট ভেক্টর আমাকে একটা ইউনিট ভেক্টর গাইড করবে। তাহলে এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরটা তোমায় গাইড করে তার নাম হচ্ছে আই এর মাথায় ক্যাপ, অর্থাৎ আই ক্যাপ। আই ক্যাপ, ঠিক আছে? এক্স অক্ষে যে ইউনিট ভেক্টরটা তোমায় ডিরেক্ট করে তার হচ্ছে আই ক্যাপ। আই ক্যাপ সিমিলার টু ওয়াই অক্ষে, মানে এইটুকুনি ধরো আই ক্যাপ, এইটুকুনি এই একদম এইটুকুনি হচ্ছে আই ক্যাপ। এর ভ্যালু কত? 1। মানে তোমাকে 1 একক ডিরেক্ট করেছে, বাকি তুমি নিজে যাও। প্রথমে মানে এক্স অক্ষের দিকটা ডিরেক্ট করেছে। তেমনি ওয়াই অক্ষে যে তোমাকে একক ভেক্টরটা ডিরেক্ট করে তাকে বলে হচ্ছে জেড ক্যাপ, ঠিক আছে? তাহলে জেড অক্ষে যেটা তোমায় ডিরেক্ট করে তাকে বলা হচ্ছে কে ক্যাপ। কে ক্যাপ, আই ক্যাপ, জেড ক্যাপ, কে ক্যাপ, আই ক্যাপ, জেড ক্যাপ, কে ক্যাপ, ঠিক আছে? এবার এখানটায় স্থানাঙ্কতে যখন বসবে তখন এমনি স্থানাঙ্কে কি বসে? ধরো 5,7,2 কি 5,7,8 এরকম কিছু বসে যায়। ওগুলো স্কেলার কোয়ান্টিটি। তাহলে প্রত্যেকটা স্কেলার কোয়ান্টিটির সঙ্গে ইউনিট ভেক্টর গুণ করে দাও। তাহলে কি হবে? এটা স্থানাঙ্ক হয়ে যাবে হচ্ছে 5। এটা স্থানাঙ্ক হয়ে যাবে হচ্ছে 5, ধরো 5 না, এক্স এসছি আমি আই ক্যাপ ডিরেক্ট করাতে, আমি এক্স এসছি, তাহলে এক্স আই ক্যাপ, ঠিক আছে? এক্স আই ক্যাপ। পেনের কালিটা ডিস্টার্ব করছে, তোমরা খাতায় লিখে নে এক্স আই ক্যাপ কমা ওয়াই জেড ক্যাপ কমা জেড কে ক্যাপ। কেন? কারণ ওই স্কেলার কোয়ান্টিটি, তার সঙ্গে আমি বলেছি ভেক্টর, স্থানাঙ্কটাও একটা ভেক্টর হবে। তাহলে আলটিমেটলি এটা সমীকরণ কি হবে? আমি কি বলেছি? এখান থেকে সে এখানে গেছে, তাহলে এটার যে স্থানাঙ্ক মাইনাস এটার স্থানাঙ্ক কত? 0,0,0,0,0। তাহলে আর এর সমীকরণটা কি হবে? আমরা কিছু সমীকরণ কি লিখি? এক্স এর সমীকরণটা আগে, এক্স এরটা লিখি প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স এরটা কি হবে? প্রথমে হয়ে যাবে হচ্ছে এক্স আই ক্যাপ মাইনাস 0 প্লাস ওয়াই জেড ক্যাপ মাইনাস 0। স্থানাঙ্কগুলো বিয়োগ হচ্ছে, ও দেখ ওয়াই এর স্থানাঙ্ক এখানে 0 ছিল, মাইনাস 0 প্লাস জেড কে ক্যাপ মাইনাস 0। তাহলে আলটিমেটলি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেড ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ওয়াই জে ক্যাপ, আমি জেড ক্যাপ হয়তো বলছিলাম বারবার, এটাই হচ্ছে এই ভেক্টরটা সমীকরণ। বোঝা গেল? এইটা হচ্ছে ইউনিট ভেক্টর। এই ভেক্টরগুলো মানে এগুলো স্থানাঙ্ক এখানে আসছে, তারপর তুমি মাইনাস করছো, মাইনাস করে এই জিনিসটা আনছো, ঠিক আছে? এইগুলো ছিল সব বেসিক। এরপরে আমরা অঙ্ক করতেই পারি আমরা এরপর, ঠিক আছে? আমরা শিখে গেছি, যা শেখার আমাদের শিখে গেছি এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য, আর কিছু আমাদের শিখতে হবে। আমরা এরপর করবো হচ্ছে অঙ্ক, ঠিক আছে? এবার অঙ্কে এইগুলো সব মাথায় রাখতে হবে। যারা নোটস বানিয়েছো তারা ভালো, মানে ওগুলো খাতায় রাখো, বুঝতে পারবে, যে মনেও থেকে যাবে। যারা নোটস বানাওনি তাদের বলি নোটসটা বানিয়ে নাও, ঠিক আছে? নোটসটা বানিয়ে নাও, দেখবে খুব সহজ জিনিস, খালি সব পয়েন্টগুলো একটুখানি মাথায় রাখবে, আর কিচ্ছু না, ঠিক আছে? আর কিচ্ছু না। আমি তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? সহজ একটা অঙ্ক দিচ্ছি। দেবো কি করে অঙ্ক? পেনই কাজ করে না। কোশ্চেন কি অঙ্কটা হলো যে ধরো এর স্থানাঙ্ক বলে দিলাম 5,8,7,8, বি 7,9,2,
এ বি ইকুয়াল টু কত, বি এ ভেক্টর ইকুয়াল টু কত। ঠিক আছে, এই অঙ্কটা আগে নিজেরা করো। এটা আগে আমি বলে দিই, আমি যখন তোমার বইতেও দেখবে তোমাকে স্থানাঙ্ক যখন বলে দেবে এরকম করে বলে দেবে। এটার মানে কিছুই না, 5i ক্যাপ অবস্থান ভেক্টরটা কত, এর অবস্থান ভেক্টরটা হচ্ছে 5i ক্যাপ প্লাস প্লাস 7z ক্যাপ অবস্থান ভেক্টর। তুমি 8টার কিন্তু ওটা লাস্টে যেটা বার করলে সেটা হলো অবস্থান ভেক্টর। ঠিক আছে, মানে তুমি মূলবিন্দুর সাপেক্ষে এটার অবস্থান এখানে এই স্থানাঙ্কটা 5i ক্যাপ প্লাস 7z ক্যাপ প্লাস 8k ক্যাপ। ঠিক আছে, আর বিটা হচ্ছে 7i ক্যাপ প্লাস 9j ক্যাপ, z বলছি বারবার, j ক্যাপ 2k ক্যাপ। এবার তারপর কি মাইনাস করবে প্লাস করবে করো। ঠিক আছে, পজ করে না, আমি তারপর করব, করে নিয়েছো পজ, এবার আমি করাই। দেখো এ বি হবে হচ্ছে, এ বি যদি হয় আগে বি এর স্থানাঙ্ক মাইনাস এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক মাইনাস এর স্থানাঙ্ক। কিভাবে করবো বি এর স্থানাঙ্ক মাইনাস এর স্থানাঙ্ক, দেখো 7 মাইনাস 5, 7 মাইনাস 5 আই ক্যাপ। ঠিক আছে, 7 মাইনাস 5 আই ক্যাপ প্লাস প্লাস 9 মাইনাস 7, 9 মাইনাস 7 জে ক্যাপ। কেন, আগে বি এর তারপরে এ, আমি তাই বলেছিলাম আগে বি এ, আগে বি এর তারপরে এ, আগে বি এর তারপরে এ, রাইট, প্লাস 2 মাইনাস 8 কে ক্যাপ। ঠিক আছে, এটা দেখো, এটা হবে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস মাইনাস 6k ক্যাপ। ঠিক আছে, মাইনাস 6k ক্যাপ এরকম। আচ্ছা, এবার যদি হয় বি এ, বি এ ভেক্টর বললো, বি এ ভেক্টরটা করো, মানে কিছুই না, দুটো বিন্দু আছে, দুটো বিন্দুতে একটা ভেক্টর বলেছে এ থেকে বি এ, এই সমীকরণটা কি হবে, আর ওখান থেকে এইখানে আসলে সমীকরণটা কি, কিছুই হবে না। কি হবে জানো, এটা সবসময় মাথায় রাখবে, এ বি ইকুয়াল টু মাইনাস অফ ডি এ। ঠিক আছে, এ বি ইকুয়াল টু মাইনাস অফ বি এ, মাইনাস অফ ডি এ। ঠিক আছে, এ বি ইকুয়াল টু মাইনাস অফ বি এ। ঠিক আছে, অর্থাৎ এইটা যে বেরিয়েছে, এটা যে বেরিয়েছে এটার সঙ্গে মাইনাস দিয়ে দিলেই বি এর পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ বি এ হবে হচ্ছে, বি এ হবে হচ্ছে মাইনাস অফ এ বি ইকুয়াল টু মাইনাস 2y ক্যাপ, প্লাসের সঙ্গে মাইনাস করলে মানে মাইনাস 1 গুণ করলে z ক্যাপ আর প্লাস 6k ক্যাপ। বুঝতে পারলাম, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই গেল ব্যাপার। আর কিছু সিম্পল যোগ বিয়োগ, একটা যোগ দিয়ে দিই, তারপরে আজকে পুরো ব্যাপারটা করব শেষ। পরের দিনকে পুরো অঙ্ক করব, পুরো অঙ্ক, পুরো বেসিক ব্যাপার আমরা শিখে গেছি, পুরো অঙ্ক করব। ঠিক আছে, একটা যোগ দিয়ে দিই, যোগ কিভাবে করতে হয় দেখো, 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 9k ক্যাপ, এটা একটা ভেক্টর, প্লাস বললো 2i ক্যাপ প্লাস 9j ক্যাপ প্লাস 7k ক্যাপ। কি হবে বলো তো, কিছুই না। দেখো, যে এরকম যদি যোগ থাকে ভেক্টরে বা বিয়োগ থাকে, তাহলে আই আই যোগ হবে, জে জে যোগ হবে, কে কে যোগ হবে। ঠিক আছে, এখানে আই আই কি আছে, ইকুয়াল টু 9i ক্যাপ 11k ক্যাপ প্লাস 9 আর 7 হচ্ছে 16, সরি এটা জে ক্যাপ, আর 9 আর 7 হচ্ছে 16k ক্যাপ।
পড়তে পারছো না হয়তো, কালিটা শেষ হয়ে গেছে, আমি কালিটা নিয়ে আসবো, মানে সময় পাইনি। 9 i cap প্লাস 11 j cap প্লাস 16 k cap। ওকে, বুঝাতে পারলাম? চলো, এই হচ্ছে আজকের অঙ্ক। আজকে বেসিক পুরো শেষ করে দিয়েছি, আগের দিনকেও মানে হাফটা করা ছিল। তো ভেক্টরের দুটো ভিডিও দেখবে, কারণ বেসিক যদি ক্লিয়ার থাকে ভেক্টরে, তাহলে অঙ্ক করতে খুব একটা অসুবিধা হয় না। ঠিক আছে, একেবারে খুব ডিটেলসে জানার দরকার নেই। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে কিভাবে আসছে কি কি দেখবে, কোসাইন দেখবে, ঠিক আছে, মানে দিক কোসাইন, ঠিক আছে, আর দিক অনুপাত দেখবে, আর এর ভ্যালুটা কিভাবে মাপে, ভ্যালু মড আর ভেক্টর, ওটা দেখবে। তারপরে ইউনিট ভেক্টর দেখবে, ইউনিট ভেক্টর প্রচুর অঙ্ক আছে। ইউনিট ভেক্টর মানে একক ভেক্টরের যে রাশিমালাটা কি, মেন ভেক্টর বাই ভেক্টরটির ভ্যালু হচ্ছে ইউনিট ভেক্টরের সমীকরণটা। আর কি দেখবে, আর হচ্ছে দেখবে তোমার ভেক্টরের যোগ বিয়োগগুলো হালকা দেখবে, এগুলো বেশি মাথায় মানে চাপ নেবে না, মানে খুব সোজা না, অত চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা গেল। আর কি দেখছো, আর মুভি হয়ে গেল, আর ব্যাস এই কটাই দেখো না, বিন্দাস থাকো, ঠিক আছে। আর এনজয় করো, আর কি করবে, ঠিক আছে, অঙ্ক করো। চলো, টাটা।